প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন ডটকমের অন্যতম আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাখাওয়াত হোসেন সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের হচ্ছে 3তম পর্ব। এই পর্বটি বাংলাদেশের সুনামখ্যাত শিক্ষাবিদ, বর্তমানে কানাডা প্রবাসী অধ্যাপক ডক্টর আবিদ বাহার, তিনি ভাষানী গবেষক। আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আলিম নাম শিকদার, তিনি এখানে ভাষানী ফাউন্ডেশন ইউএস এর সভাপতি, এবং ভাষানী ফাউন্ডেশন ইউএস এর সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দিন নাসের আমাদের সাথে রয়েছেন। আরো যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন মানবিক বাংলাদেশ বাস্তবায়ন পরিষদের সংগঠক নাঈম আল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী প্যাট্রিয়ট অব বাংলাদেশের সংগঠক আব্দুল কাদের, এবং এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট অ্যান্ড সিটিজেন ইউনিটি ফোরাম বাংলাদেশ ইউএস এর সংগঠক ফাহাদ খান। আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বিষয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে। এখন বর্তমানে এই বিষয়টি নিয়ে সারা বিশ্বে বাঙালিরা এবং এই বিষয় নিয়ে কথা বলছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক কেমন, আগে কেমন ছিল, বাংলাদেশে কেউ বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যের বিষয়ে, আগ্রাসনের বিষয়ে, বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। কিন্তু বর্তমান বাংলাদেশ কেমন রয়েছে, এই বাংলাদেশ ভারত সম্পর্কটা কেমন আছে, এই বিষয় নিয়ে আমরা জানবো। আমি প্রথমে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আহ্বান করি অধ্যাপক ডক্টর আবেদ ভাট। আচ্ছা, আসসালামু আলাইকুম আপনারা সবাইকে। আই এম ভেরি হাইলি প্লিজড আপনাদের সাথে দেখা হওয়ার জন্য। এরকম একটা ফোরামে অনেক কিছু জানার আছে, বলারও আছে। তো আমি চাইছিলাম শুনতে, কিন্তু যেহেতু আমাকে প্রথমে দিয়েছেন আমি তাহলে শুরু করি। প্রথম চোটেই আচ্ছা, আলিম ভাই এদিকে, আমাদের মঈনুদ্দিন নাসের ভাইও আছেন, খুবই ভালো লাগছে। তো প্রথমে বলতে একটা কথা দিয়ে শুরু করি। জিয়াউর রহমান একসময় নাকি কমেন্ট করেছিলেন, উনি একটা চটি কাগজে কিছু লেখে যখন এটা ডাস্টবিনে ফেলেন, এইটাও নাকি ইন্ডিয়ার রর কাছে চলে যায়। তার মানে এরা দে আর এভরিহোয়ার। এবং আমরা বাঙালি জাতি হিসেবে আপনারা জানেন আমাদের মধ্যে মীর জাফরের কম নেই। সুতরাং আমাদেরকে এই এই আমাদের দেশের এই যে একটা সুযোগ আসলো, পৃথিবী বিখ্যাত ডক্টর ইউনূস আমাদের সামনে আসলেন, যার কোনো চাওয়া নাই পাওয়া নাই। উনি এই এই আমাদের জন্য নিঃস্বার্থে কিছু করার জন্য দায়িত্বটা হাতে নিয়েছেন। এই সুযোগ আমাদের হারানোর কোনো কোনো কোনোভাবেই আমরা হারাতে চাই না। তো কিন্তু আমাদেরকে, তো আমরা চাইছিলাম এই যে বিপ্লব, এইটা বিপ্লবটা হইছে, কিন্তু বিপ্লবের পরে একটা যে প্রতি বিপ্লব হয়, এই প্রতি বিপ্লবের জন্য আমার প্রশ্ন, আমরা কতটুকু প্রস্তুত আছি? যদি বিপ্লবের পরে শক্ত প্রতি বিপ্লব হয়, তখন যারা বিপ্লব করেছে তাদেরকে তছনছ করে তাদের সবকিছু শেষ হয়ে যায়। বিপ্লবী চেতনাটা ধরে রাখতে হবে, স্ট্রং রাখতে হবে, এবং এই আমাদের কনসাস রাখতে হবে। শুধু এটা মুখে বললে হবে না যে আমরা শত্রুর সাথে ফাইট করব, এটা সেটা। খুব কোয়াইটলি বাট ভিতরে ভিতরে এমন সব পদক্ষেপ নিতে হবে যাতে প্রতি বিপ্লবটা সামনে আসতে না পারে। সেগুলোর মধ্যে কতগুলো জিনিস, আমরা তো ইন্ডিয়া অনেক আগে থেকেই এগুলো নিয়ে ডিল করতেছে, আমরা মাত্র শুরু করছি। বাট ইফ উই আর কেয়ারফুল, উই আর গোইং টু মেক ইট। এবং আমাদের বাংলাদেশিরা 3টা ওয়ারে পার্টিসিপেট করেছে, একটা ব্রিটিশের সাথে, আরেকটা পাকিস্তানের সাথে, এখন ভারতের সাথে আমরা এই কি বলে কোল্ড ওয়ারের মতো চলছে, সেখান থেকেও আমাদের চ্যালেঞ্জের মোকাবিলা করছি। এখন এই 3টা, ভারত শুধু যুদ্ধ করেছে ব্রিটিশের বিরুদ্ধে, আমরা আরো 2টা ওয়ার করেছি। ওয়ারের কথা কেন বললাম? ওয়ার যখন হয়, মানুষের চেতনাটা আরো ব্রাইট হয়ে যায়, আরো শার্পেন্ড হয়ে যায়। সেই জন্য আমাদের যে চিন্তাধারা বাংলাদেশিদের, সেখানে আমরা ওদের থেকে আরো বেটার চিন্তা করতে পারবো আমাদের উন্নতির জন্য, আমাদের দেশের ভবিষ্যতের জন্য। বাট আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, এবং ক্রিটিক্যাল থিঙ্কিং বলি,
আমি কানাডাতে একটা সাবজেক্ট পড়াই ক্রিটিক্যাল থিঙ্কিং, হুইচ মিনস অ্যানালিটিক্যাল থিঙ্কিং। ওইটা উই হ্যাভ টু বি রিফ্লেক্টিভ, we have to be using analytical tools like আপনার এই চিন্তাধারার মধ্যে আমাদেরকে প্রত্যেকটা জিনিসে অ্যানালিসিস করতে হবে, ইমোশনটা চালিত করতে হবে অ্যানালাইসিসের মাধ্যমে। ইমোশনের দরকার, কিন্তু এটাতে অ্যানালিসিসটা প্রথমে আসবে, তাইলে আমরা ভারত কোনো ব্যাপারই না। এখন এই নেক্সটে যাচ্ছে, কয়েকদিন ধরে আমি চট্টগ্রামের একটা অ্যাডভোকেটকে যে খুন করেছে এটার উপরে আমি ডিটেইল পড়েছি। তো এটা তো আসবো ভারতের কথা বলতে গিয়ে, কিন্তু এর আগে আরেকটা কথা বলতে চাচ্ছি যে এই আমাদের মানে শত্রু তো বাংলাদেশকে ভালো করে জানে, প্রধানমন্ত্রী সে ভারতে আছে। সুতরাং ভারতের একা না, তাকে গাইড করার জন্য একেবারে মীর জাফর থেকে আরো বড় মীর জাফর ভারতে ওদের সাথেই আছে, ওরা প্ল্যান করছে। সুতরাং উই হ্যাভ টু বি অ্যাবসলিউটলি কেয়ারফুল। এখন যে বিপ্লবের কথাটা বলতেছিলাম, বিপ্লবটা বিপ্লব করেছে ছাত্ররা, কিন্তু যারা দায়িত্ব নিয়েছে তারা বিপ্লবী না, তারা হচ্ছে মেইনলি রিফর্মার। এখন রিফর্মারদের মধ্যেও অনেকে আছে যারা ইনডিরেক্টলি আওয়ামী লীগকে সাপোর্ট করে অথবা টলারেট করে। এই যে ডেইলি স্টার, প্রথম আলো, যারা একেবারে খাঁটি ইন্ডিয়ান, খাঁটি বলতে হবে বাংলাদেশে, ওদের ওদের উপর কোনো কিছু যাতে না হয় সেটাও করে। তার মধ্যে একজন আছে, আমার গবেষণায় আমি পেয়েছি, এই যে ফখরুল আলমগীর, বিএনপির জেনারেল সেক্রেটারি, এটার উপর আমি বেশ লেখালেখি করেছি। করার উপর দেখতেছি ফর দি পাস্ট ফিউ ডেজ উনাকে ফ্রন্টে দিতেছে না, আমি জানি না আমার কারণে হয়েছে কিনা, বাট উনি নাকি অস্ট্রেলিয়াতে গিয়ে ভারতীয় এম্বাসিতেও উনি এম্বাসি থেকে বের হয়ে আসছে, এটা অনেকে দেখেছে এবং প্রশ্নও করেছে। তারপরে উনার কথাবার্তাতে উনি এই আওয়ামী লীগকে ব্যান না করা, মুজিবের এই এই যে স্ট্যাচু গুলা ভাঙতেছিল ওইটার উপর আফসোস করছেন, ওনার খারাপ লাগছে। দেখতে হবে, এটা এখানে বলে ডবল এজেন্ট। আপনার জার্মানি যখন একসাথে ছিল, ওদের মধ্যে বিরোধী পার্টিতে সাংঘাতিক কড়া কড়া বক্তৃতা দিত, ওদের কেমনে জানি ধরে ফেলছে। এই আহ, এই যে আপনার চ্যান্সেলরের যে সেক্রেটারি, সে ছিল ডবল এজেন্ট। একটা ভুল করে ফেলছে, সেখান থেকে পেয়ে গেছে, সে রাশিয়াকে সাপ্লাই করতো সব ইনফরমেশন। আমাদের মধ্যে কে ডবল এজেন্ট, কে কি, এটা বোঝা খুব মুশকিল। যেমন ফারহাদ মাজার, এই একটা কিলার, এই চিন্ময়, ওর অ্যাসোসিয়েটরা প্ল্যান করে অ্যাটাক করছে, আমাদের দেশের ল এন্ড অর্ডার সিচুয়েশনকে ডিফাই করে, অবমাননা করে কোর্ট বিল্ডিং এ একটা লোককে খুন করলো, অনেকে আহত করেছে। এই লোকের সাথে, এই যে চিন্ময়ের সাথে দেখা করতে গেছে এই ফারহাদ মাজার, সে বাসাতে রাখে এই কি বলে একটা হিন্দু দেবী, ফর এটা কি বলে, যা লাখের জন্য। এবং সাংবাদিক প্রশ্ন করতে বলছে, দেখেন না আমি কি বিশ্বাস করি, আপনি দেখেন না এখানে এই ইয়েকে, হিন্দু দেবীকে, সরস্বতীর মূর্তি রাখে। এখন আপনি কি করবেন? এই ডক্টর ইউনূসের সামনে দাঁড়ায় যেমন তেমন করে কথা বলতেছিল, সেই তাকে কে পারমিশন দিয়েছে এই খুনিকে, চিন্ময় দাসকে ডিফেন্ড করা? তো এত চিন্ময় দাস তো যখন তাকে অ্যারেস্ট করে ভ্যানে তুলতেছিল, তখন সে বলছে তোমরা চালিয়ে যাও, এই কথাটা বলছে, এবং পুলিশের ওই মাইক্রোফোনটা নিয়ে এই কথাটা বলছে। তার কিছুক্ষণ পরেই তো এই অ্যাডভোকেট সাইফুলকে খুন করলো। এবং যারা খুনি, এটা আপনাদেরকে আমি বলছি, শুনে রাখেন প্লিজ, যারা খুন করছে এরা হচ্ছে ওই মেথর পার্টির লোক, মেথর যারা ক্লিন করে, এরাও কিন্তু এই ইসকনের মেম্বার। এরা মাথায় যে হেলমেটটা দিয়েছে, এগুলো তো প্ল্যান্ড অ্যাকশন, এগুলা স্পন্টেনিয়াসলি হয়নি। তো এইগুলা এটার কানেকশন দেখতেছি, এই যে ফারহাদ মাঝহারও ওদের ডিফেন্ড করতেছে। আমাদের তো বিপ্লবের পরে, আপনারা জানেন, সব বিপ্লবের পরে আহ, কত লোক মেরে ফেলছে মানুষ, যারা বিপ্লবী তারা।
ডক্টর ইউনূসের কারণে এটা হয়নি, হুইচ ইজ এ গুড থিং, মৃত্যু হয়নি। কিন্তু এগুলো তো আমাদের এখন পিছনে লাগবে, যাদেরকে আমরা সরাতে পারিনি, গভর্নমেন্ট থেকেও সরাতে পারিনি, ওরা পাবলিক স্পেয়ারে এসে মাথা তুলে তুলতেছে। তো এটা তো আমাদের জন্য থ্রেট। এইটার জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত আমি জানি না। এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গ থেকে যারা এই যে মিডিয়া চ্যানেল, ওরা চিটাং এর কথা বলতেছে, উস্কাই দিতেছে, এটা একদিন হতেও পারে। সেই জন্য আমার কতগুলো সাজেশন আছে, আপনারা যদি বৈষম্যবাদী বিরোধী ছাত্রদের সাথে এরকম আলাপ হয়, আপনাদেরকে এটা তুলে ধরতে হবে। বাংলাদেশে আমাদের অনেক জনসংখ্যা, ইয়াং জেনারেশন অনেক, ওদেরকে ট্রেনিং দিয়ে রিজার্ভ ফোর্স ক্রিয়েট করতে হবে। 500,000 রিজার্ভ ফোর্স থাকলে এরা কিচ্ছু না, ট্রেনিং দিয়ে আপনি ওদেরকে রেখে দেবেন, ওরা ওদের জীবনের দৈনন্দিন কাজ করে যাবে। কিন্তু ওরা আমাদের স্ট্রেংথ। যদি বাংলাদেশ অ্যাটাক করে ইন্ডিয়া, আমরা ওদেরকে সাথে সাথে ছেড়ে দেবো। ওরা ওই আসামে ঢুকে পড়বে, রেবেলদের সাথে জয়েন করবে, এই আহ, রোহিঙ্গাদের সাথে জয়েন করবে, এই চীন হিলসে যারা আছে রেবেল, ওদের সাথে জয়েন করবে। পুরো আমাদের তো এটা ফিউচারে দখলও করে ফেলতে পারবো, এই যে আসাম আর পার্বত্য এলাকাগুলা। তো এইটা আমরা শুধু বসে আছি, শুধু বক্তৃতা দিতেছি, আমাদের অ্যাকশন হইতেছে কিনা। তো এই আমরা যদি অনেক লেট করে থিঙ্ক করতে করতে, এর মধ্যে দেখবেন যে ওরা করেই ফেলছে, হয়তো চিটাং অ্যাটাকই করে ফেলতে পারে। সেই জন্য উইদাউট ওয়েস্টিং এনি টাইম উই হ্যাভ টু ট্রেন পিপল। আমাদের ইয়াং জেনারেশনকে ট্রেনিং দিয়ে চুপে চুপে, সব কথা কম কাজ বেশি, এদেরকে রেডি করে রাখতে হবে। হাফ মিলিয়ন। আমি আবার আপনার কাছে আসবো, আমরা আমাদের অন্যদের কাছে একটু শুনে আসি। জি জি, আমার আমার কথা শেষ। আমার কিছু বলার থাকলে পরে বলবো। না, গো অবশ্যই হেড আপনি প্লিজ। বলবেন, আরো বলবেন, আমরা একটু সবাই থেকে একটু শুনি, তারপর আবার আপনার কাছে আসবো। জি আমরা বাংলাদেশ থেকে একটু ঘুরে আসি। মানবিক বাংলাদেশ বাস্তবায়ন পরিষদের সংগঠক নাইম আল ইসলাম। জি, আপনি বলুন। কি নাম? নাইম আল ইসলাম। নাইম আল ইসলাম। থ্যাংক ইউ। জি, আনমিউট করে বলবেন। জি, আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে উপস্থিত আমার সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, এবং এই লাইভটি পরবর্তী যারা দেখুন দর্শকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে, মানবিক বাংলাদেশ বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ। আবারও কিছু কথা প্রকাশ করতেছি যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, গুণীজনের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আজকে যে বিষয়টা, ভারতীয় আগ্রাসন বা ভারতীয় যে ওদের যে আমাদের ওরা যে আগ্রাসন গুলো চলমান, আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান বা ভারত বাংলাদেশের যে অবস্থানটা, সেইটার বিষয়ে আহ প্রথম বিষয় হচ্ছে যে ভারতীয় আগ্রাসন বা ভারতীয় যে আসলে কি আমাদের বন্ধু কিনা না শত্রু, এটা আসলে আমাদের বুঝতে হবে। আর এটা বোঝার জন্য আমাদের বেশি কিছু করতে হবে না, আমাদের প্রিভিয়াস কিছু ঘটনা, প্রিভিয়াস কিছু ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি, তাহলেই আমরা বুঝতে পারবো। আমি ছোট্ট একটা লাইন দিয়ে কি বলি, যে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি একটা উক্তি, উনি একটা কথা বলেছিল যে যে প্রজন্ম বুঝতে পারবে যে ভারত আমাদের বন্ধু নয়, শত্রু, সেই প্রজন্মই জাতির শ্রেষ্ঠ প্রজন্ম। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর তার নিজের একটা উক্তি এটা। তো এইটা আসলে মানে একদম রিয়েলিটি, যেটা যে এটা বাস্তব কথা, যে আমরা যদি আদৌ বুঝতে পারি যে ভারত আমাদের প্রকৃত বন্ধু নয়, ভারত আমাদের প্রকৃত বন্ধু কোনো সময় ছিল না। তারা আমাদেরকে ব্যবহার করার জন্য, তাদের স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করেছে। সেটা সেই 1971 সালের যুদ্ধের সময় যদি আমরা দেখি, তার পরবর্তী সময়গুলো যদি আমরা দেখি, যে তারা আমাদেরকে ব্যবহার করেছে শুধু তাদের স্বার্থের জন্য। তাদের স্বার্থের জন্য তারা আমাদেরকে শোষণ করেছে, আমাদের নির্যাতন, মানে পলিটিক্যাল নির্যাতন, আন্তর্জাতিকভাবে নির্যাতন, চাপ প্রয়োগ, শুধুমাত্র তাদের স্বার্থের জন্য। সর্বশেষ আমি নিজে একজন ভিকটিম। আমি 2021 সালে যখন বাংলাদেশে মোদি সরকার মোদি আসে বাংলাদেশে, তখন মোদি বিরোধী একটা আন্দোলন হয় বাংলাদেশে। তো
তখন আমি নিজে 2021 সালে শাপলা চত্বরের ওইখানে আমি নিজে ইনজিওর্ড হই এবং ওইখান থেকে আমি অ্যারেস্টেড হই। অ্যারেস্ট হওয়ার পর আমার 7 দিন 8 দিনের মতো আমি কাস্টডিতে ছিলাম, তারপর আমার জামিন হয়। জামিনে পাই। সেই মামলা আমি দীর্ঘদিন আমার সেই মামলাটা চলছিল, পরে মামলা থেকে আমার অব্যাহতি পাই। তারপরে আন্দোলন সেই 18 থেকে কোটা আন্দোলন যে শুরু, তারপর থেকে আন্দোলন এবং লাস্ট 2024-এর যে বৈষম্য যে আমাদের যে আন্দোলন হলো, সেই আন্দোলনে আমি 3-4 বার ইনজিওর্ড হই এবং আমার পায়ে এখনো গুলিবিদ্ধ, সেই ক্ষত নিয়ে আছি। আমার কিছুক্ষণ আগে যে স্যার উনি খুব সুন্দর কিছু কথা পয়েন্ট বলছে এবং কিছু সমাধান মানে কিছু সমস্যা এবং কিছু সমাধানও বের করে দিছে। আমি স্যারের সাথে পুরোপুরি একমত। আমি আহ বাংলাদেশে যে আমরা যে আন্দোলনটা হয়েছে বিপ্লবের মাধ্যমে একটা বিজয় হয়েছে, কিন্তু সেই বিপ্লবের পরে যে প্রতি বিপ্লব হতে পারে সেই প্রোটেকশনটা আসলে বা সেই প্রচেষ্টা প্রোটেস্ট করার জন্য যা দরকার সেটা আদৌ আমরা মনে হয় ক্যারি করতে পারিনি। আমি বাংলাদেশে থেকে আমি যা ফিল করি, আমি আমার প্রতিনিয়তই হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নেতারা আছে সামনে, তাদের সাথে আমার আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়, আরো কিছু ব্যক্তি যাদের সাথে কথাবার্তা হয়, মানে সেই জিনিসটা এখন পর্যন্ত তৈরি করতে পারেনি বা তৈরি হয়নি। সেখানে অনেক ইস্যু আছে। তারপরে আমাদের যে মেইন যে একটা ইস্যু যে ইউনূস, আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বা ইউনূস স্যার আছে, উনি আসলে কাজ করতে চায় কিন্তু কাজের ক্ষেত্রে কিছু সীমা মানে বাধা পাচ্ছে। সেই মেইন বাধাটা আমি যদি বলি আমলাতান্ত্রিক কিছু জটিলতা বা আমলাতান্ত্রিক বাধাগুলো তার জন্য মেইন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। কারণ আহ একটি কার্যক্রম একটা দেশ সরকার পরিচালনা করার জন্য সচিব পর্যায়ে যে একটা ভূমিকা, সেই ভূমিকাটা যদি বলি সচিব এখন যারা আছে, আসলে গতকালকে আমি একজনের সাথে কথা বলছি, একজন উনি স্পষ্ট বলছে, উনি ডিফেন্সের লোক, সে স্পষ্ট বলছে যে আপনারা তো মাথাটা সরাই দিতে পারছেন, কিন্তু মাথার যে শরীর বডি সেটা তো বাংলাদেশেই আছে এখন পর্যন্ত। মানে সে বোঝাচ্ছে যে শেখ হাসিনাকে স্বৈরাচার হাসিনাকে আমরা আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করছি বা একটা বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীন বিজয় অর্জন করছি, কিন্তু তার যেই এই দীর্ঘ 15-16 বছরের যে দুর্নীতি এবং যে তারা দেশে গোপন করে রেখে গেছে, সেগুলো তো আমরা এখনো সরাতে পারিনি। এগুলো সরানোর জন্য আমাদের একটি সুষ্ঠু পরিকল্পনা দরকার। এর পাশাপাশি হাসিনা, যে খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা, সে ভারতে বসে তার এমপি, পলাতক খুনি এমপি মন্ত্রীদের নিয়ে যে ষড়যন্ত্র একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের বিরুদ্ধে, দেশের আমাদের সার্বভৌমত্ব মানে বিরুদ্ধে গিয়ে যে ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে, সেগুলো আমাদের ঐক্যবদ্ধ হয়ে আহ লড়াই করতে হবে। আর আমি একটা যেটা বিশ্বাস করি যে আমরা বিরোধিতা না করে আমরা সমালোচক হই। এই সরকারের বিরোধিতা আমরা করব না, আমরা সমালোচক হয়ে এই সরকারের পক্ষে থেকে আমরা এই সকল ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবো এবং আমরা একটি মানবিক বাংলাদেশ বাস্তবায়নের জন্য আমরা কাজ করব সকলে মিলে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা আবার সাংবাদিক মইনুদ্দিন নাসির ভাইয়ের কাছে যাই। আমি সাংবাদিক ছিলাম, এখন আমি সাংবাদিক নাই। থ্যাংক ইউ তারপর এই করার জন্য। আপনার ওই যে আমি বাহার ভাইয়ের কথা ভালোভাবে শুনেছি এবং নাইম আল ইসলামের কথাও আমি ভালোভাবে সরাসরি প্রথমবারের মতো শুনেছি। তার ওনার তো বিভিন্ন ইয়েতে আমি দেখি যে ইউটিউবের বিভিন্ন বার্তাগুলো দেখি। তা আজকে যেটা বললেন মানে যেটুকু বলেছে সেটাতে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। তো আমি কতগুলো কথা, যে কথাগুলো মানে অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন আলোচনা হয় না, কিন্তু এগুলো সামনে নিয়ে আসা অত্যন্ত জরুরি। কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক, এটা যদি যেটা বলা হয়, সেটা বেসিক্যালি ভারত বাংলাদেশের সম্পর্ক মানে হচ্ছে যে এই ভারতের বাংলাদেশ ভারতের অধীনস্থ থাকবে কিনা, এই প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তরটা যদি আপনার মানে হয়, তাহলে আপনার ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটা আপনার ইয়ে হবে। যেমন ধরেন যে
বাংলাদেশে রামায়ণ মহাভারত কিন্তু অরিজিনালি সংস্কৃতিতে লেখা। সেই রামায়ণ মহাভারত হচ্ছে যে ভারতের মেইন আপনার ধর্মীয় ধর্মগ্রন্থ। এটা মানে ওইটা ওই ওই রামায়ণ মহাভারতের মিথ গুলোকে তারা ইয়ে করে। এই রামায়ণ মহাভারত কিন্তু সাধারণ হিন্দুরা পড়তে পারত, সাধারণ বাঙালি হিন্দুরা তো নাই। কারণ বাংলা ভাষায় এই রামায়ণ মহাভারত কিন্তু অনুবাদ করেছে নসরত শাহের আমলে। মুসলমান যিনি শাসক ছিলেন চট্টগ্রামের, সেই নসরত শাহের আমলে আপনার মানে রামায়ণ মহাভারত অনুবাদ হয়। এবং এর আগে কিন্তু ভারতে কোনো সময় পশ্চিমবাংলায় রামায়ণ মহাভারত বাংলায় অনুবাদ হয় নাই, এবং কোনো বাঙালি যারা হিন্দি জানতো না বা সংস্কৃতি জানতেন না, তারা কেউ রামায়ণ মহাভারত পড়তে পারে নাই। তাই কাজেই মুসলমানদের হাতে এই যে বাঙালি হিন্দুরা এবং মানে যারা তারা কিন্তু ঋণী। এটা চট্টগ্রামেই আপনার মানে এটা কৃতিত্ব নিতে পারে। এটা কিন্তু এই ইতিহাসগুলো কিন্তু মুছে যাচ্ছে যখন শাহজালাল সাহেবের আমল থেকেই এটা যে সমস্ত অনেক কথা অনেক কাহিনী সেগুলো মুছে যাচ্ছে। এই একটা কথা আমাদের লক্ষ্য রাখা উচিত যে এই হিন্দুদেরকে হিন্দু বানানোর ব্যাপারেও মুসলমানদের অবদান আছে। সেটা হচ্ছে যে এই ভারতের সাথে সম্পর্ক মানে হচ্ছে হিন্দু শাসকদের সাথে, ভারতের হিন্দু শাসকদের সাথে সম্পর্ক। সেই সম্পর্ক আমি বলতে চাই যে বাংলাদেশের মানে মুসলমান শাসকরা সেই সময় যদি ভারতীয় হিন্দুদেরকে পৃষ্ঠপোষকতা না করতো, তাহলে ভারতীয় শূদ্র বা লো কাস্টের হিন্দুদের কোনো অস্তিত্ব থাকতো না। এটা বোঝা উচিত। চিন্ময় বাবুকে এটা জানে কিনা আমি জানি না। এটা এই এই আরেকটা জিনিস বলা হয়েছিল যে শেখ হাসিনা, আমরা মানে জানতাম যে শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনা কেন ক্ষমতা ছাড়তে চায় নাই। শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চায় নাই এই কারণে যে সে জানতো যে তার পতনের পর অন্তত কয়েক লাখ আওয়ামী লীগের লোকজন মারা যাবে। যেমন এই কথাটা কিন্তু সবাই এটা বলতো, যেমন ওবায়দুল কাদের সাহেব বক্তৃতার মধ্যে অনেকবার বলেছে যে এই সরকারের পতন হলে আপনারা বাঁচতে পারবেন না, লাখ লাখ লোক মারা পড়বে। এটা ওবায়দুল কাদেরের কথা, আমার কথা না। সেই কিন্তু এই হাসিনার পতনের পর, ফেসিজমের পতনের পর, ফেসিবাদী মহিলা হিটলারের পতনের পর আপনার এই আওয়ামী লীগের লোক যেভাবে মরার কথা ছিল সেভাবে মরে নাই। যেভাবে যে লাখ লাখ লোক যে মরার কথা ছিল সেটা মরে নাই। এইটা ভারতীয় যারা হাসিনার পৃষ্ঠপোষকতা করছেন এবং হাসিনাকে দিয়া বাংলাদেশের উপরে নাজায়েজ ফায়দা উঠার জন্য কসরত করছেন তারা, এবং যে তাদের বোঝা উচিত যে এই সরকার এর পিছনে যারা আছে, যে শক্তিটা কাজ করেছে, সেই শক্তি লাখ লাখ লোক হত্যা করার মতো পরিবেশ সৃষ্টি করে নাই। তারপর এই যে চিন্ময় বাবু একজন মুসলিম উকিলকে মেরে ফেললো চিন্ময় বাবুর ঘটনা নিয়ে, সেটাও ই হয় নাই। ভারত বাংলাদেশের সম্পর্ক আর কি হবে? ভারত বাংলাদেশের সম্পর্ক হচ্ছে যে হিন্দু ভারতীয় শাসকদের সাথে বাংলাদেশের সম্পর্ক। এটা হবে যদি তারা বাংলাদেশের যে মানুষের, মুসলমানদের যে স্বাভাবিক আচরণ, মুসলমানদের যে আপনার সাম্প্রদায়িকতা বিরোধী আচরণ, এটাকে যদি তারা স্বীকার করে নেয়, তাহলে তাদের সাথে বন্ধুত্ব হতে পারে। যে বাংলাদেশের মানুষের কিন্তু আচরণ সাম্প্রদায়িক, তারা চায় বাংলাদেশে মণিপুর বানাতে, তারা চায় বাংলাদেশকে নাগাল্যান্ড বানাতে, তারা চায় বাংলাদেশকে আসামি বানাতে, তারা চায় যে সেভেন সিস্টার গুলো আছে সেইগুলোকে যেভাবে দলিত মথিত করে এবং ভারতীয় শাসক গোষ্ঠী বাংলাদেশকে সেভাবে দলিত মথিত করতে চায়। এটা সম্ভবপর না। এটা কোনোদিনই হয় নাই, আগেও হয় নাই। বরঞ্চ বাংলাদেশের কাছে তাদের শেখার অনেক কিছু আছে। শিখুন, আপনারা আরো ভালোভাবে শিখুন। যেমন যে শিক্ষায় ইউনূস সাহেব ক্ষমতায় আসলে, ক্ষমতা দখল করেন নাই তিনি, যেমন আওয়ামী লীগের লোকেরা বলে যে তিনি ক্ষমতা দখল করছে, মিথ্যা কথা। এরা মিথ্যার জনক। এই মিথ্যার জনকদের বিরুদ্ধে আপনি মানে যদি দাঁড়ান, তাহলে আপনারা করতে পারবেন। আর আলামিন নাইম আল ইসলামের কাছে আমি তো অন্য কারোর সাথে আমার যোগাযোগ নাই, কোনো কিছু নাই। কাদের সাহেবের সাথে এখানে যোগাযোগ হয়। আপনারা যে ওইখানে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন করছেন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পরম্পরা কি, এটার পরম্পরা নির্ধারণ করেন।
আপনারা এটা কিন্তু আপনাদের পক্ষে সম্ভবপর না। এখানে যারা বাংলাদেশের যারা জ্ঞানী গুণী মহাজনরা আছেন, তাদের জ্ঞানী মহাজন মানে জ্ঞানের দিক থেকে মহাজন যারা আছেন তাদেরকে নিয়ে বসে আপনারা ইয়ে করেন, যে ম্যানিফেস্টো তৈরি করে আপনারা এগুন, তাহলে আপনারা মানে আরেকটা জিনিস আমি বলতে চাই, যেমন মানে আবিদ বাহার ভাইয়ের কাছে আমি মাপ চাইছি এই কথাটা বলার জন্য, যে যে আপনার যেটা কি বলেছে যে বাংলাদেশে কিন্তু যে কোনো বিপ্লব হয় নাই, তাই প্রতি বিপ্লবের আমি আশা করব কিভাবে? এখানে তো যে ঘটনাটা ঘটছে সেটা তো একটা একটা যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু বিপ্লব না, সেটা হচ্ছে যে একটা সংগ্রামকে এটা অন্যভাবে চালানো হয়েছে। এখানে এই বিপ্লবের মধ্যে দেশি বিদেশি আন্তর্জাতিক সংস্থাগুলো সেখানে জড়িত ছিল। এখানে কিন্তু কোনো বিপ্লব হয় নাই, তাহলে কাজেই প্রতি বিপ্লব না, এরা আবার পুনরায় এই বিদেশি মদতে ক্ষমতা দখল করতে পারে, এটা প্রতি বিপ্লব না। এটা হচ্ছে যে তারা এটাকে নাগাল্যান্ড বা মণিপুর বানানোর একটা প্রক্রিয়া চলছে এখানে। মানে শেখ হাসিনা এটার নেতৃত্ব দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, যে যেভাবে আমি দেশে যাইয়া আমি এই লোকগুলোকে আমি মণিপুরের লোকদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, সেখানে মহিলাদের উপরে যেভাবে বলাৎকার করা হচ্ছে, সেই ইন্ডিয়ান সেনাবাহিনী দিয়া আমাদের দেশের ভিতরে সেটা করতে চায়। আজ কাজেই যারা আজকে আন্দোলন করেছেন, ক্ষমতায় আসছেন, তাদেরকে কিন্তু বিপ্লবের না, এটা ওই ওই আক্রমণ বা রোষাত্মক আক্রমণের এটা প্রতিহত করার জন্য তৈরি থাকতে হবে। এই হচ্ছে যে আমার কথা। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। পেট্রিয়টস অফ বাংলাদেশের সংগঠক আব্দুল কাদের। জি, আনমিউট করুন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমার সামনে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, আমার শ্রদ্ধেয় স্যার আলিমাম আছেন, শ্রদ্ধেয় স্যার আমার নাসির ভাই আছেন, আমাদের স্যার ডক্টর আবিদ আছেন, এবং আমার ভাই নাইম আসছেন। আমি অসংখ্য ধন্যবাদ। আমার সাথে কাঁধে কাঁধ মিলে আমরা যে যুদ্ধগুলো করেছি নিউ ইয়র্কের মাটিতে, আমার ভাই আমার ঘরের মানুষ ফাহাদ ভাই, উনিও আছেন। তো বিষয়টা হচ্ছে, এখানে তো আমার বলার মতো কিছু নেই। আমি নাসির ভাই, আমাদের আলিমাম ভাইকে যখন আমি ডাক দিয়েছি যে ভাই আমাদের সংগ্রামে আসতে হবে, আপনাকে আসতে হবে, কারণ হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের এখনো অনেক কিছু করার আছে, আপনাকে আসতে হবে, আপনাকে কিছু বলতে হবে, কারণ আপনাদের জন্য আজকে বাংলাদেশ পেয়েছি, আজকে আপনাদের জন্যই বাংলাদেশ পেয়েছি। হ্যাঁ, তো আপনাদের এখানে আসতে হবে, বলতে হবে। তো আলিমাম ভাই সবসময় আমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে, মানে আমরা যেই সাহেবরা আসুক না কেন, সে আমাদের ভাসানী ফাউন্ডেশনের প্রোগ্রামে কিন্তু সে কথা বলেছে যে আমরা করিডোর ছাড়বো না। মানেটা কি? যে আমরা আমাদের নিজস্ব স্থান ভৌগোলিক, আমরা এই আমাদের এই পর্যায়ে আমাদের এই স্থানটা আমরা ছাড়তে চাচ্ছি না। তো আমি এখন বলতে যাচ্ছি যে কথাটাই, যে আমাদের যে মানবিক হোক বাংলাদেশ, আমাদের যে সংগঠন, যে পরিষদের আমাদের সামনের যে অগ্রযাত্রা, যে নির্বাচনে যে যাচ্ছেন আমাদের নাইমুল ভাই এবং আমাদের ওনার সংগঠনে যে যারা যারা আছেন, তো ওনারা এই বাংলাদেশটাকে মানবিক আকারে একটা রূপান্তরিত করতে যাচ্ছেন। কারণটা হচ্ছে যে বাংলাদেশ যে মানবিকের সাথে একটা ত্বরান্বিত একটা ভূমিকা পালন করছে, সারা বিশ্ব কিন্তু এটা জানে যে বাংলাদেশ মানবিকতার সাথে কাজ করছেন। আপনি যদি আমেরিকা দেখেন, লন্ডন দেখেন, প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু বাংলাদেশিরা, আমরা যেভাবে যে সম্মান, যে কৃতিত্ব, যে ধরনের ভূমিকা পালন করে যাচ্ছি সারা বিশ্বে, আসলে যে আমরা মানবিক এবং মানবিকের যে একটা পদমর্যাদায় এবং মানবিকের যে একটা মানে গুরুত্ব রাখি, সেটাই এই পরিষদ তারা কিন্তু এই সংগঠনটা নিয়ে কিন্তু কাজ করবেন এবং করে যাচ্ছেন। আমি বলতে চাচ্ছি, এখানে যেহেতু আপনারা আমাদের সামনে আছেন, এখানে আমার বলার কিছু নেই, আপনাদের কাছ থেকে আমরা শিখবো। আমাদের কথা হচ্ছে দাবি, আমি এবং ফাহাদ ভাই, আমরা এই যে আগামীকাল যে আমরা প্রোটেস্টে যাচ্ছি, এই প্রোটেস্টে যাওয়ার কারণটা হচ্ছেই আমাদের যে দাবিটা, সেটা হচ্ছে যে বিএসএফ কর্তৃক সীমান্ত যে আগ্রাসন, কোথায় করবেন? আমরা এটা বাংলাদেশ কনসুলেট, আমাদের ইন্ডিয়ান কনসুলেট জেনারেল যেটা নিউ ইয়র্কে, আমরা ওখানে যাচ্ছি। আমরা ওখানে গিয়ে আমরা প্রোটেস্ট করব। আমরা ওখানে যেই প্রতিবাদ জানাবো,
সেটা হচ্ছে যে সময়টা বলবেন কয়টা থেকে হবে? আমাদের প্রতিবাদ শুরু হবে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত হবে, কারণ আমরা জানি যে উইকডেজে সবাই কাজে ব্যস্ত থাকে এবং ওই সময় যে যা ভাবে পারে তারা আমাদের সাথে মানে যুক্ত হবেন। যেমন অনেক উবার ট্রান্সপোর্টেশন ভাইরা আছেন বা যারা বিজনেস করেন ড্রাইভিং ট্রান্সপোর্টেশনে, তারাও বলেছেন যে ভাই আমরা আমাদের গাড়ি নিয়ে সময় পেলে আমি 1 ঘন্টা দূরে চলে আসব। মানে আমাদের ওই দিন আগামীকাল সবাই থাকবেন সকাল 11টা থেকে 5টা পর্যন্ত, এই জন্য যে আমরা ওনাদের পতাকাকে অবমাননা করতে আমরা এই শিক্ষা দিইনি। আমরা আমাদের এই যে বড় ভাইরা যারা আছেন, আমাদের বাবা মার যারা, আমাদের কোনো কান্ট্রির পতাকাকে রাস্তায় মেক করে এই কারণে আমরা এগুলো শিখতে চাইনি আর আমরা করব না। আমরা প্রতিভা তাদেরকে এটাই জানাবো যে আমরা ভদ্র দেশ, আমরা সভ্য দেশ, যে আমরা চাই যে তাদের কাছ থেকে সম্পূর্ণ আলাদা হতে। আমরা তাদের কোনো আলু, চিনি, পেঁয়াজ, যেটা আমি ডক্টর আবিদ স্যারকে সেদিন বলেছিলাম, আমাকে ফোন দিয়েছে ব্রাজিলে একটা চিনির শিপমেন্ট তারা সেল করতে যাচ্ছে আমাদের কাছে, যে আব্দুল কাদের তোমরা চিনি নিবা কিনা, আমাদের কাছে চিনি শিপমেন্ট আছে। আমাদের চিনি প্রয়োজন নাই ইন্ডিয়ার কাছে, আলুর প্রয়োজন নেই, পেঁয়াজের প্রয়োজন নেই। হাজার হাজার মানুষ আমাকে ফোন দিচ্ছে, কারণ আমি এখানে ছোটখাটো বিজনেসে সম্পৃক্ত। আমাকে ফোন দেয় কত মন টন চিনি লাগবে, কত মন টন পেঁয়াজ লাগবে। তো সুতরাং ওই ধরনের প্রপাগান্ডা বাংলাদেশিরা শুনতে রাজি না। ওই ধরনের প্রপাগান্ডারা চিনির কজ দেখাবে, আর কিছু দাদারা আছে আর টিভিতে দেখায় যে চিনি না হলে আমরা ভেসে যাব, পেঁয়াজ না হলে ভেসে যাব। হ্যাঁ, এইসব প্রপাগান্ডা আমরা বিশ্বাসী নই। আমাদের ডক্টর আবিদ বাহার স্যার যদি উনি কানাডাতে গিয়ে যদি একটা চিৎকার দেয় রাস্তার মাটি গিয়ে, আমার 40 মন টন ভুট্টো লাগবে, 40 মন টন কালকে ফ্লাইটে চলে আসবে বাংলাদেশে। আমরা সেই বাংলাদেশি, আমাদের এখানে চ্যানেল আছে, আমাদের এখানে বিজনেস আমরা করে যাচ্ছি, আমরা মিলিয়ন মিলিয়ন ডলার ট্যাক্স দিচ্ছি এখানকার গভর্নমেন্টে। তো ভারতকে সাবধানতা করতে যাচ্ছি, আপনারা সাবধান হন। আমরা বাংলাদেশ নাম, সারা বাংলাদেশ বাঙালিরা পৃথিবীতে জড়িয়ে আছে। তো সুতরাং ওই আলুর ভয় আর পেঁয়াজের ভয় দিয়েন না। আমার মা কিছুক্ষণ আগে বলছেন যে বাবা চিৎকার করো না, আলু পেঁয়াজ ওদের দেশে পচে, ওনারা আলুর গন্ধে পেঁয়াজের গন্ধে ওনারা দেশ ছেড়ে দিবে। তো তুমি আলু পেঁয়াজ নিয়ে চিন্তা করো না, ওনাদের আলু পেঁয়াজ আমাদের দরকার নেই। তো এইসব ভয়ভীতি আমাদেরকে না দেখানো হোক। যে দাবিটা করব আমাদের সেলিম ভাই আপনাদের এই পোর্টালের মাধ্যমে, নাম্বার 1, বিএসএফ কর্তৃক সীমান্ত আগ্রাসন এবং বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ করার জন্য অবিলম্ব ব্যবস্থা গ্রহণ। 2 নাম্বার, অবিলম্বে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার বন্ধ করা। 3 নাম্বার, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং এর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 4 নাম্বার, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তার কথিত অপরাধের বিচারের মুখোমুখি হওয়ার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করা। 5 নাম্বার, সমতা এবং ভাগাভাগি স্বার্থে ভিত্তিতে যে কোনো শান্তিপূর্ণ ও পারস্পরিক শ্রদ্ধা দ্বিপাক্ষিক সম্পর্কের নিশ্চয়তা। আপনার জায়গা আপনি বুঝিয়ে নিবেন, আমার জায়গা আমাকে বুঝিয়ে দিবেন। আপনি আমার জায়গা না গলাবেন না, আমিও আপনার জায়গায় না গলাবো না। 6 নাম্বার, ফারাক্কা বারাজ সমাধান করতে হবে। আমাদের স্যার আলিমান আছেন, উনি বলবেন। আমাদের 3 নাম্বার, তিস্তা নদী সমাধান করা। 8 নাম্বার, 7 সিস্টার কে আমরা দি গ্রেট বাংলাদেশের সরকারের অংশগ্রহণে অংশীকৃত হতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, অনেক ধন্যবাদ আব্দুল কাদের। এবার আমরা যাব ফাহাদ হাসানের কাছে। ফাহাদ হাসান। ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ। সেই সাথে ধন্যবাদ ইউএসএ নিউজ অনলাইনকে আমাকে এখানে যুক্ত করার জন্য। তো আজকে ইউএসএ নিউজ অনলাইন যে বিষয়টা উপস্থাপন করেছে সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক। তো স্বাধীনতার 53 বছর পরেও ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমাদের কথা বলতে হয় কেন? তারা তো আমাদের প্রতিবেশী, তারা আমাদের নেইবার ফার্স্ট। যদি ভারতের নীতি কিন্তু পররাষ্ট্র নীতিতে নেইবার ফার্স্ট যখন মোদী সরকার ক্ষমতায় আসে তখন করে, কিন্তু তারা কি আসলে নেইবার ফার্স্ট নীতিতে আছে? নাই বলেই কিন্তু আমরা আজকে ভারতকে নিয়ে কথা বলতে হয়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে তারা আমাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু সেই সহযোগিতা কেন করেছে? করেছে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য। যদি পাকিস্তান সংগঠিত থাকে, শক্তিশালী থাকে, সেটা ভারতের জন্য কিন্তু একটা থ্রেট হিসেবেই থাকে। সেই জন্যই কিন্তু তারা আমাদের সহযোগিতা করেছে। তারা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। আমি ইন্ডিয়াতে দিল্লিতে গিয়েছিলাম, দিল্লি গেটের এখানে স্পষ্ট করে লেখা আছে 1971 সালের স্বাধীনতা আন্দোলন ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে তারা অভিহিত করে। সেটা বাংলাদেশের 30 লক্ষ মানুষ যারা শহীদ হয়েছে তাদের পক্ষে না, বাংলাদেশের 3 লক্ষ মহিলা, মা, বোন,
যে সম্ভ্রম হারিয়েছে তাদের পক্ষেও না, তারা সম্পূর্ণভাবে তাদের দেশেই সেটা উপস্থাপন করতেছে এটা ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে, এবং সেই হিসাবে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের জন্ম হয়েছে। কিন্তু বাংলাদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, এই যে আমাদের আলী ইমাম ভাইদের মতো মানুষজন মুক্তিযুদ্ধ করেছে, তারা কিন্তু আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি যেভাবেই বলেন তারা কিন্তু এটা স্বীকার করেন। আর বাংলাদেশে 53 বছরের যতগুলো গভর্নমেন্টই আসছে সবারই কিন্তু একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ইন্ডিয়া ফার্স্ট নীতিতে ছিল। কিন্তু গত 16 বছরে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সে ইন্ডিয়া এভরিথিং এ চলে গেছে, এটাই ছিল মূল সমস্যা। এখন ইন্ডিয়ার একটা কলোনি বানাই ফেলছিল বাংলাদেশকে, হঠাৎ করে যখন তারা দেখলো যে বাংলাদেশ আর তাদের কবজায় নাই, তখন তো তাদের মধ্যে একটা আপনার এক ধরনের উষ্মা প্রকাশ করতেছে তারা এই জন্যই মূলত। কারণ হচ্ছে গিয়ে 16 বছর যাবত তারা বাংলাদেশকে শোষণ করে গিয়েছিল, আনঅফিসিয়ালি তাদের অঙ্গরাজ্য না ভেবেও অঙ্গরাজ্যের মতো কাজ চালিয়ে গিয়েছে। আমরা করিডোর দিয়েছি একেবারে কম মূল্যে, আমরা তাদের কাছ থেকে অস্ত্র কিনেছি, যে অস্ত্রগুলো ইন্ডিয়াতেই আপনার যে সেসব অস্ত্রের কোনো চাহিদা নাই, সেসব অস্ত্র আমাদেরকে গুছিয়ে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে আমাদের শেখ হাসিনা তথাকথিত তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন যে ইন্ডিয়াকে আমরা যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে। এখন আমরাও বলতে চাই ইন্ডিয়াকে আমরা শেখ হাসিনাকে দিয়ে দিয়েছি, তারাও এটা সারা জীবন মনে রাখবে। কারণ হচ্ছে গিয়ে শেখ হাসিনা তাদের হয়ে আমাদের বাংলাদেশে কাজ করেছে, আমরা শেষ পর্যন্ত সেটা বাংলাদেশের মানুষ প্রথম থেকে সেটা বুঝতে পেরেছিল। কিন্তু একটা সংগ্রাম, একটা আন্দোলন 16 বছর থেকে দাবিত হতে হতে সেটা জুলাই আন্দোলন হিসেবে 36শে জুলাই আমরা একটা মুক্তি পেয়েছিলাম। আমার সেই সাথে আমার স্মরণ করতে হয় আমাদের প্রয়াত বাংলাদেশের বিনির্মাণে যার অবদান সবচেয়ে অনেক বেশি ছিল, সেটা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। তিনি তখন বলেছিলেন, কলকাতার দাদারা যখন আমার প্রশংসা সূচক বাক্য বলবে আমার সম্পর্কে, তখন বুঝবেন আমি দেশ বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত। এখন দেখবেন ইন্ডিয়ার দাদারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে কথা বলছে, তার মানে আমাদের সরকার এবং প্রশাসন দেশের পক্ষে আছে, দেশের পক্ষে আছে বলেই তাদের এত গাত্র জ্বালা হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয় যে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক আমরা চাই, কারণ আমরা প্রতিবেশী কখনো ফেলে দিতে পারবো না। আমি বন্ধু চেঞ্জ করতে পারবো কিন্তু প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার সাথে আমার একটা সম্পর্ক হতে পারে, কিন্তু সেটা হবে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। আমার অধিকার, সবকিছু আমার সবকিছু ঠিক থাকতে হবে, তারপরেই। আমরা ওই শেখ হাসিনার মতো সবকিছু দিয়ে সম্পর্ক করতে চাই না। আমি একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, আমার সবকিছু থাকতে হবে ন্যায় এবং নীতির পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে। আমি আমি ইন্ডিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছিল না শেখ হাসিনা, ছিল বাংলাদেশের। তো এখানে বাংলাদেশ প্রায়োরিটি পাওয়া উচিত ছিল, কিন্তু অতীতে তারা যেটা করে গেছে সেটাতে বাংলাদেশের অধিকার একেবারেই ক্ষুণ্ণ ছিল। এখন সেই কারণেই তারা হচ্ছে গিয়ে অনেক বেশি উষ্মা প্রকাশ করতেছে। তাদের মিডিয়া বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নেবে, রংপুর দখল করে নেবে বলে যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটা আসলে প্রোপাগান্ডা ছাড়া আমার কাছে কিছুই মনে হচ্ছে না। কারণ ইন্ডিয়া এতটা শক্তিশালী এখনো হয় নাই যে বাংলাদেশকে তারা 5 মিনিটে 7 মিনিটে ধ্বংস করে দিবে। ওই ধরনের কোনো প্রেক্ষাপট আমি আপাতত দেখছি না। তার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার দুই পাশে দুই শক্তিশালী প্রতিবেশী রয়েছে, সেটা হচ্ছে পাকিস্তান এবং চীন। তারা যদি বাংলাদেশকে দিক থেকে আক্রমণ করতে চায়, তাদের অনেক ক্রুশাল পয়েন্ট আছে যেগুলোতে পাকিস্তান এবং চীন বসে আছে, কোন একটা সুযোগ পেলে তারা আক্রমণ করবে। তো রাইট 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 তাদের পক্ষে যে বাংলাদেশে আক্রমণ করবে এটা আসলে এতটা সহজ না। আর বাংলাদেশে আক্রমণ করতে গেলে তারা তাদের চিকেন নেক হাতছাড়া করবে, এটা হচ্ছে গিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে সত্য কথা। আর বাংলাদেশের জনগণ বসে থাকবে না তারা যদি এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে। বাংলাদেশে 12 কোটি তরুণ আছে, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ এবং তারা দেশের জন্য কাজ করার জন্য যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মুখিয়ে আছে। তো আমি আশা করব ইন্ডিয়ান গভর্নমেন্ট খুব সহসাই এই জিনিসটা বুঝতে পারবে, এবং তারা যে আমাদের পতিত স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, শেখ হাসিনাকে অনতি বিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিবে এবং বাংলাদেশের সাথে সম্পর্কটা স্বাভাবিক করবে। কারণ এটা ছাড়া আমি তাদের কাছে দ্বিতীয় কোনো অপশন দেখছি না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফাহাদকে। এবার বলবেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ছাত্রনেতা আলী ইমাম শিকদার। আসসালামু আলাইকুম। এখানে ডক্টর আবিদ বাহার সাহেব আছেন, ভাষানির উপরে গবেষণা করে উনি ডক্টরেট করেছেন। এখানে একজন বিজ্ঞ জার্নালিস্ট, যদিও উনি বলেন আমি এখন জার্নালিজম করি না, ইট ইজ রাইট, বাট একসময় উনি পথিত যশা জার্নালিস্ট ছিলেন, সাংবাদিক ছিলেন, এবং এই অঞ্চলের যত সাংবাদিক আছে তাকে তারা রেসপেক্ট করে, আমরাও তাকে সম্মান করি। সে আমার ভাষানী ফাউন্ডেশনের সেক্রেটারি জানেন। আর নাইমুল ইসলাম সাহেব, ফাহাদ সাহেব, আপনাদেরকে কাদের আছে, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আপনাদের কথাবার্তা শুনে আমি অনেকটা আশাহত ছিলাম, কিন্তু এখন দেখতেছি যে না, সামনে বাতি আছে,
অন্ধকার দূর হবে, এরকম একটা পরিস্থিতি লক্ষ্য করা গেল। তো নাইমুল ইসলাম ভাই যে কথাগুলি বলছেন আপনার সব কথার সাথে একমত, কিন্তু একটা জিনিস যে যেটা ডক্টর আবিদ বাহার সাহেব বলেছেন যে এটা বিপ্লব হয়েছে, আসলে সেই ক্ষেত্রে আমি এই আমাদের মনিউদ্দিন নাসির যেটা বললো যে না বিপ্লব হয় নাই, আসলে এটা একটা হসপস গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্ররা করছে, কোমলমতি ছাত্ররা, যাদের ভিতরে ম্যাক্সিমাম ইমোশন কাজ করছে, এবং সেই ইমোশন এবং জীবন দেওয়ার প্রতিযোগিতায় তারা ছিল অপরাজিত। তারা সামনে গিয়ে এই আন্দোলনটা সৃষ্টি করেছে, তা ঠিক না। এই আন্দোলন গত 17 বছর যাবৎ বিভিন্ন বিএনপি থেকে শুরু করে অসংখ্য রাজনৈতিক দল, সরকার বিরোধী রাজনৈতিক দল এই আন্দোলন করতে 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 এই জায়গায় আসছে। কিন্তু এই যেখানে আসছে সেই জায়গায় এই ছাত্র সমাজ, যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যারা নেমেছিল, তাদের ভিতরে সীমাহীন সাহস ছিল, জীবন দেওয়ার মতো স্পিরিট ছিল, এবং তারা বুঝতে পেরেছিল যে এখানে জীবন না দিলে, রক্ত না দিলে এই সরকারকে উৎখাত করা যাবে না। এবং সেটাই ঘটেছে, এবং হাসিনা একটা সময় পালিয়ে চলে গেছে, এবং তাকে পালিয়ে চলে যেতে দেওয়া হয়েছে। চলে গেছে পালিয়ে, উনি পালিয়ে যান কি করে? ওনার হেলিকপ্টার ব্যবস্থা করে দিচ্ছে কে? ওনাকে হেলিকপ্টার উঠতে দিল কারা? অনেক অনেক গল্প শোনা যায়, ওনাকে না হেলিকপ্টার উঠতে না দিলে যুদ্ধ হইতো, মারামারি হইতো, রক্তারক্ত হইতো। এগুলা বাংলাদেশের যারা বলে, তারা কেন বলে আই ডোন্ট হ্যাভ আইডিয়া, বাট তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যেটা নাসির বললো যে ওবায়দুল কাদের কেন, ওদের সমস্ত মন্ত্রীরাই আশঙ্কা করছে যে হাসিনা চলে গেলে, লেডি হিটলার বিদায় হইলে পরে বহুত লোক মারা যাবে। কিন্তু কার্যত ক্যান্টনমেন্টে এদেরকে জায়গা দিছে, 650 মন্ত্রী এমপি সহ এদেরকে ক্যান্টনমেন্টে জায়গা দিছে। কি কারণে? হোয়াই? তাদেরকে ক্যান্টনমেন্টে জায়গা দেওয়ার কথা না, তাদেরকে তো জনগণের কাছে বের করে দেওয়া উচিত ছিল, জনগণের সামনে দেওয়া উচিত ছিল। জনগণ উইল ডিসাইড হোয়াট দে উইল ডু। এনিওয়ে, আমরা কারো হত্যা বা খুন খারাপি এগুলো আমরা চাই না এবং পছন্দ করি না, রাজনৈতিক ভাবে এগুলো গ্রহণযোগ্য না। কিন্তু যে অপরাধ করছে সেই অপরাধের বিচার হওয়া দরকার। এখন ভারতের সাথে বাংলাদেশের কি সম্পর্ক? আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলবো যে আমরা মুক্তিযুদ্ধ করতে গেছিলাম ভারতে। আমরা মূলত, আমি মেঘালয় ছিলাম, ত্রিপুরা ছিলাম, তারপরে সুনামুরা ছিলাম, বিভিন্ন জায়গায় আমরা ট্রেনিং নিয়ে গেছিলাম। তো ওখানে মূলত পাহাড় পর্বত, যে সমস্ত জঙ্গল টঙ্গল আছে, এগুলো জঙ্গল টঙ্গল পরিষ্কার করা হয়েছে আমাদেরকে দিয়া। আমরা ওখানে কষ্টকর জীবন যাপন করছি। কিন্তু একটা জিনিস সেখানে আমরা যেটা লক্ষ্য করছি, ওই যুদ্ধের সময়, যেমন একটা ঘটনা আপনাকে আমি বলি, আজকে জীবিত আছে নিউজ পত্রিকার মালিক রাশেদ খান মেননের ভাই, ছোট ভাই বাদল ভাই। উনি যখন মেলাগড়ের দায়িত্বে ছিলেন, মেজর হায়দার তখন 2 দিন না 3 দিনের জন্য বাহিরে গেছেন, আমি তখন মেলাগড় ক্যাম্পে। এটা খুবই মানে টাচি জিনিস, এটা আমি জীবনে কোনোদিন বলবো না। হঠাৎ একদিন বাদল ভাই আমাকে ডাকলো, ডাকে বললো যে বাবা আলিমাম, তুমি তোমার নাম ঠিকানা পরিবর্তন করে তাড়াতাড়ি এখনই অস্ত্র নিয়ে চলে যাও, নাহলে তোমরা আটকা পড়ে যাবা। ওই সময় আবার মান্নান ভুঁইয়াকে শিবপুরে কমান্ডো বাহিনী পাঠাইছে ভারত থেকে, মান্নান ভুঁইয়াকে গ্রেপ্তার করার, নিয়ে আসার জন্য। তো আমাদের এই অবস্থা দেখে আমি তাড়াতাড়ি নাম ঠিকানা পরিবর্তন করে তারপর দিলে আমাদেরকে ওই দিনকেই অস্ত্র টস্ত্র দিয়ে মনতলা ক্যাম্প হয়ে আমাদেরকে একটা লোক দিয়ে দিল আমাদেরকে গাইড করে নিয়ে আসার জন্য। আমরা চলে ঢুকে গেলাম। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না ঢুকছি ততক্ষণ পর্যন্ত ভয়ে ছিলাম, পাকিস্তানিদের ভয় না, ভারতীয় র এবং আওয়ামী লীগের যে মুজিব বাহিনী, ওদের ভয়ে ছিলাম যে কখন জানি আইসা রাস্তা থেকে আমাদেরকে আটকায় দেয় এবং আমাদেরকে নিয়ে মেরে ফেলে। এমন একটা ভয়ের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে ঢুকছি। যাই হোক, তো সে ভারতের সাথে আমাদের কি সম্পর্ক শুনবেন? মাওলানা ভাসানীকে ভারতে কেন হাউস অ্যারেস্ট করা হলো? উনি তো বুড়া মানুষ, 80 বছর বয়োবৃদ্ধ লোক। উনি ভারতে গেলেন, ওনাকে ভারতে হাউস অ্যারেস্ট করা হলো, উনি আর কোথাও মুভ করতে পারলেন না, ওনাকে কোথাও মুভ করতে দেওয়া হলো না। এটা কারণটা কি? তো আপনারা নিশ্চয়ই যারা, বিশেষ করে আবিদ বাহার সাহেব বা আমাদের মঈনুদ্দিন নাসের
জার্নালিস্ট হিসেবে আপনি নিশ্চয়ই জানেন যে কমরেড সুনীল লোহ, সুনীল লোহর নাম শুনছেন? হ্যাঁ, সুনীল লোহ রাজশাহী আত্রাই রায়নগরে 278 বিঘা জমিন দখল করে এটা ভূমিহীনদের মধ্যে এটা বিলি করছে। এটা একটা অ্যাডভেঞ্চারিজম ছিল, সেটা করছে। তখন আমরা স্লোগান দিলাম, হাওর করে আর পথ ধরা পূর্ব বাংলা স্বাধীন করো, সুনীল লোহর পথ ধরা পূর্ব বাংলা স্বাধীন করো। কিন্তু আশ্চর্য বিষয়, 1971 সালে যখন আমরা ভারতে গেলাম, এই আগরতলা সিপিএম অফিসে জাফর ভাই, মেনন ভাই এরা সবাই ওখানে থাকে, আমরা ওখানে গেলাম। হঠাৎ করে জাফর ভাই বললো যে আমাদের কিন্তু মারার জন্য সুনীল লোহ চেষ্টা করতেছে। কাকে দিয়া? যে ভারতীয় রকে দিয়া, এবং ভারতীয় রয়ের এজেন্ট ছিল সুনীল লোহ। বা সুনীল লোহ মার্ক্সবাদ লেনিনবাদের উপর দক্ষ একজন শিক্ষক ছিলেন। 1970 সালে যখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন বিভক্ত হয় ইকবাল হলের মাঠে, তখন সুনীল লোহ দাঁড়াইলো বক্তৃতা করতে, লুঙ্গিপুরা একটা পাঞ্জাবি গায়ে দিয়া, মার্ক্সিজমের উপরে মাওলানা ভাসান আর এই সে মাও সেতুংয়ের চিন্তাধারার উপরে এমন চমৎকার বক্তৃতা করলো, আমরা তো বিস্মিত হয়ে গেলাম যে এত বড় নেতা থাকে, ইনশাল্লাহ আমাদের মনে হয় বিপ্লব তন্ড। তখন স্লোগানও ছিল একাদশের সম্মেলন বিপ্লবের নিদর্শন। তো সেই সুনীল লোহ ছিল ভারতের রয়ের দালাল, রয়ের এজেন্ট, এবং ভারতে রাশেদ খান, মেনন, কাজী জাফরদেরকে মারার ষড়যন্ত্র করেছিল সুনীল লোহ, এই কমরেড সুনীল লোহ। তো ভারত বাংলাদেশের সম্পর্কে কোনোদিনই ভালো ছিল না। পাকিস্তান আমলে তো সম্পর্ক ভালো ছিলই না। স্বাধীনতা উত্তর, যেটা স্বাধীন হয়ে যাওয়ার পরে ইন্দিরা গান্ধী চেয়ারের দিকে লাফ দিয়ে উঠছে, 1000 বছর কা বদলা লে লিয়া, মানে 1000 বছরের বদলা নিয়ে নিছি, এটা ছিল ইন্দিরা গান্ধীর উক্তি। আসেন স্বাধীনতার পরে মাওলানা ভাসানী একটা বক্তৃতা করলো, কি যে আমরা ব্রিটিশের গোলামি মানি নাই, আমরা পাকিস্তানের গোলামি মানি নাই, আমরা ভারতের গোলামিও মানবো না। এটা মাওলানা ভাসানী বুঝতে পেরেছিল। উনি ছিলেন রাজনৈতিক দার্শনিক। উনি বুঝতে পেরেছেন যে আজ হোক আর কাল হোক এই বাংলাদেশ ভারতের করতলগত হয়ে যাবে। বাংলাদেশের পায়ে ভারতীয় শাসক গোষ্ঠী জিঞ্জির লাগাবে। সেই জন্য উনি বলেছিলেন যে আমরা ভারতের গোলামি মানব না। আজকে কিন্তু সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকে আমরা অনেকেই জানি না, বাংলাদেশের বহু মানুষ জানে না, ওই যে কুমিল্লার আছে না কি নদীর পার দিয়া ভারতীয় গাড়ি যাতায়াত করে, কিন্তু সেইখানে কোনো ট্যারিফ সরকারকে দেওয়া হয় না, অথচ বহুদিন যাবৎ ওই নদীর পার দিয়া ভারতীয় গাড়ি আসা যাওয়া করতেছে, চলতেছে। তারপরে কাঁধে বললেন করিডোর। আমাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করে, আমরা করিডোর ওনাদেরকে কেন দিব? ওনারা উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য 1600 মাইল তাদের আকাশপথে যাইতে হয়, আর আমাদের উপর দিয়ে গেলে তাদের 200 থেকে 250 মাইল দূর। এখন এই যে করিডোর দিবেন, এদিকে ট্রেন চলবে, এক পাশ দিয়ে গাড়ি আসবে, আরেক পাশ দিয়ে ট্রেন আসবে, এই ট্রেনের ভিতরে কি আসবে, কি ফালায় দিবে, কি করবে না করবে, এই দেশের জাতীয় স্বাধীনতার সার্বভৌমত্বের অস্তিত্বই থাকবে না। এমন একটা পরিস্থিতি আমাদের সৃষ্টি করা হয়েছে, আমাদের উপরে চাপ দেওয়া হয়েছে। এবং হাসিনা যেটা বললো যে যা দিছি সেটা ভারত জীবনও আমাদের সেই ঋণ শোধ করতে পারবে না। কি দিছে না দিছে আমরা তো দেখছি, চিটাগাং পোর্ট আমাদের হাতে নাই, আকাশপথ আমাদের হাতে নাই, জলপথ আমাদের হাতে নাই, স্থলপথ আমাদের হাতে নাই, আমাদের খুলনা বন্দর আমাদের হাতে নাই, আশুগঞ্জ বন্দর আমাদের হাতে নাই। যখন তখন ভারতীয় জাহাজ, নৌকা, এটা সেটা তারা ফারাক্কা থেকে শুরু করে তিস্তা, আমাদের তো সবকিছু নিয়ে গেল ওনারা। সবাই কিছু নিয়ে গেছে। এখানে আছে কি মুক্তিযুদ্ধের চেতনা? চেতনা কি এইটা যে সব ভারতকে দিয়ে দিতে হবে? এটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল নাকি? তা আজকে বাংলাদেশের ইয়াং তাজা ছেলেপেলেরা যারা দাঁড়াইছে, তাদেরকে বুঝতে হবে যে ডক্টর ইউনূসকে সামনে রেখা আজকে যারা এখনই নির্বাচন চায়, এখনই ক্ষমতা চায়, তারা বাংলাদেশের বন্ধু না, তারা হচ্ছে আওয়ামী লীগের বন্ধু। আজকে মির্জা ফখরুল ইসলামের কথার কারণে, বিএনপির স্ট্যান্ডের কারণে আজকে আওয়ামী লীগ রাস্তায় নামতে সাহস পায়, অথচ আওয়ামী লীগ রাস্তায় নামার কথা না। সেই দিন ডক্টর ইউনূস, সারা পৃথিবীর মানুষ ডক্টর ইউনূসকে দেখলে দাঁড়িয়ে যায়, আর ডক্টর ইউনূস সম্পর্কে যা ইচ্ছা তাই তারা বলতেছে। এই সমস্ত অপপ্রচার এগুলো হইতেছে, এগুলো সব ভারতে করতেছি। আমি বলবো যে ও তিতাস নদীর পাড় দিয়া
শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর দেড়েক আগেই পরেই তিতাসিনী পার দিয়া ভারতীয় গাড়ি যাওয়া আসা করছে এবং কোন টেরিটরি কিছু দিতে হয় না। আসেন 2008 সালের নির্বাচন, নবম জাতীয় সংসদ নির্বাচনের কথা মনে আছে আপনাদের? কি হয়েছিল? সুজাতা সেন কি করছিল? পররাষ্ট্র সচিব জোর করে রুমে ঢুকে গেছে। আমার দেশে ইলেকশন, হু দা হেল ইউ আর, তুই কে? ভারতের পররাষ্ট্র সচিব তুই আমার দেশের এই গোপনীয় বৈঠকের মধ্যে তুই ঢোকার কে? এবং হি কেম উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা। হি ডোন্ট হ্যাভ এ ভিসা, হি ডোন্ট হ্যাভ এ পাসপোর্ট। এমন একটা পাকিস্তান যখন ছিল তখন পূর্ব পাকিস্তানের সীমান্ত এলাকায় হাজার হাজার কোটি টাকা খরচ করতে ভারত। এখন তো একটা লাঠি নিয়ে তার বিএসএফ পাহারা দেয়, তাদের কোনো পয়সাপাতি খরচ করতে হয় না। তারা বছরে $12 বিলিয়ন তারা ইনকাম করে। এটা একটা লুটের দেশ পাইছে, এখানে তারা লুটপাট করে $12 বিলিয়ন। এখন সেই লুটপাট যদি তারা মনে করে যে এটা আমাদের দরকার না, এটা ভালো, আমাদের সাথে সম্পর্ক রাখেন না। আর আমাদের সাথে সম্পর্ক রাখতে হলে ওই কি স্বামী স্ত্রীর সম্পর্ক এইসব ভুলে যান। আপনার স্ত্রী আপনার কাছে গেছে গা, আপনি তো আসেনি ওখানে, তো আপনারা কি করবেন সেটা করেন। এখানে এটা বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছে, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে। আমরা আপনাদের যে আমাদের মঈনুদ্দিন নাসির সাহেব বললো যে আমরা নাগাল্যান্ডে ঢুকবো, আমরা সেভেন সিস্টারে ঢুকবো। যুদ্ধ যদি বাইরে যায় পুরা ভারতের কোথায় কোথায় বাঙালিরা যাবে, বাঙালি যুবকরা যাবে, ইউ নেভার নো। মোদির সময় শেষ। আজকে এমন একটা পরিস্থিতিতে আমি বলবো যে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সারা জীবন স্লোগান দিচ্ছি। 1972 সাল দিচ্ছি, সিকিম নয়, ভুটান নয়, এদেশে বাংলাদেশ। আজও এই স্লোগান আমাদের দিতে হচ্ছে। আজও আমরা শঙ্কিত আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে। তো সেই জন্য যারা আন্দোলন করে ক্ষমতায় পরিবর্তন করতে তাদেরকে আমরা অভিনন্দন জানাই, কিন্তু তাদের বুঝতে হবে তারা রাষ্ট্র পরিচালনায় দক্ষ না, তারা অনভিজ্ঞ। রাষ্ট্র পরিচালনায় যারা দক্ষ তাদেরকে সামনে দেওয়া উচিত। আর রাষ্ট্র পরিচালনার নামে এখন ওই যে এই সমস্ত শরীরটা হচ্ছে আওয়ামী লীগ আর মাথাটা হচ্ছে ডক্টর ইউনূস, এটা হলে হবে না। তো এখন এটা সময় দিতে হবে, আস্তে আস্তে সংস্কার করতে হবে। এখানে প্রচুর সমস্ত পুলিশ আর্মি সবই তো আর আওয়ামী লীগ। আওয়ামী লীগ সব না হইলে পরে এদেরকে এই 650 আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা জায়গা দিল ক্যান্টনমেন্টের ভিতরে, হাসিনাকে ছাইড়া দিল, পালায় চলে যেতে দিল। শুধু এটা কি বাংলাদেশের জনগণের ক্ষোভ হাসিনার উপরে? তাদের কোনো ক্ষোভ নাই। লুটপাটকে শুধু বাংলাদেশের জনগণের উপরে চালিয়েছে, নির্যাতন, গুম, খুন, রাহাজানি, এগুলা কি লেডি হিটলার বাংলাদেশের জনগণের উপরে করছে? তাদের আত্মীয় স্বজন নাই এর মধ্যে? তো সেই জন্য আজকে এই কাদের এই আন্দোলনের সাথে এখানে সম্পৃক্ত, এবং যখনই আমাকে ডাকে আমি যাই, এবং হি ইজ এ ভেরি গুড বয়। এই জায়গায় তার দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নাই। সে ওই আগামীকাল ইন্ডিয়ান হাই কমিশনে ঘেরাও করতে যাবে, এবং আমি মনে করি এটা করা উচিত। এখানে বিএনপি কি করে? ঘোড়া ঘাস কাটে, কি করে? তাদের কাজটা কি? এখানে আওয়ামী লীগ মিটিং করে, মিছিল করে, ওই করে, বিএনপি রেখে ঘুমায়। তাদেরকে ক্ষমতাটা দিয়ে দেন। হ্যাঁ, ক্ষমতা চায়, ক্ষমতা চায়, তারা এখানে কিচ্ছু করে না। আওয়ামী লীগ মিছিল করতেছে, যাইছে তাই করতেছে, দে আর ডুইং নাথিং, তারা কিচ্ছু করে না। আর আজকে ইন্ডিয়ান এমবাসিতে কাদেরকে কেন অর্গানাইজ করতে হয়? এখানে বিএনপি নাই, তাহলে তো ডাক দিতে পারে, আসেন আমরা গিয়ে প্রতিবাদ করি। আমরা তো ইন্ডিয়ান এমবাসি আক্রমণ করতে যাবো না, আমরা যাবো প্রতিবাদ করতে, যে আমাদের জাতীয় স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে তোমরা হস্তক্ষেপ করবে না। প্রতিবেশী হিসেবে তোমাদেরকে সম্মান করি, তোমরা আমাদেরকে সম্মান করবা, সমমর্যাদার ভিত্তিতে কথা হবে, তাহলে তোমাদের সাথে সম্পর্ক থাকবে। তোমরা চট্টগ্রাম দখল করবা, হুমকি দাও, বাংলাদেশ থাকবে না, হুমকি দাও, আজে বাজে কথাবার্তা বলতেছে ওদের মিডিয়া। এই সমস্ত হুমকি দুমকি বন্ধ হবে। বেশি বাড়াবাড়ি করলে তোমাদের সেভেন সিস্টার আই জোগাড় কাইল হোক। মৌলানা ভাসানী বলে গেছে ইন্দিরা গান্ধী, তোমার এই বিশাল ভারত থাকবে না, এই বিশাল ভারত একদিন খান খান হয়ে যাবে। আমি বলি, ইমাম ভাই একটু একটা কথা অ্যাড করতে চাই। না আমি শেষ করে এক মিনিট আমি বলি, বাংলাদেশ যেই জিও পলিটিক্স এর যে অবস্থানে আছে, এখানে চীন, এখানে পাকিস্তান, এখানে চতুর্দিকে হচ্ছে ভারত, তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব শত্রু হচ্ছে ভারত।
যদি ভারত শত্রু না হয় তাহলে বঙ্গোপসাগরে হাঙ্গর কুমির আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করবে না। আর যদি তারা এখানে আসে তাহলে চীন চীন বসে থাকবে না, পাকিস্তানে বসে থাকবে না, কারণ কেউ কারো টেরিটরির উপর আক্রমণ করবে, এটা চীন বরদাস্ত করবে না, পাকিস্তানও বরদাস্ত করবে, আর আমরাও বরদাস্ত করবো না। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বদেশী আন্দোলন আমরা করছি, এই মালুরা করে নাই। আই এম সরি ফর ল্যাঙ্গুয়েজ, ওরা করে নাই, করছি আমরা করছি, আমাদের লোকজন রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। সো এই জন্য আজকে যেটা দরকার সেটা হচ্ছে ভারত বিরোধী দিয়ে তা নয়, ভারতের কাছ থেকে ন্যায্য হিস্সা বুঝে পাইতে হবে। এবং ভারতের সাথে যত অসম চুক্তি হয়েছে, 7 দফা গোপন চুক্তি হয়েছিল 1972 সালে, 25 বছর ব্যাপী অসম বাণিজ্য চুক্তি হয়েছে, তারপরে হাসিনাকে নিয়ে যত চুক্তিপত্র যা কিছু হয়েছে এগুলা সব ঘোষণা দিয়ে বাতিল করতে হবে। এটা ডাক্তার ইউনূসের প্রতি আমাদের আহ্বান। সমগ্র জাতিকে আহ্বান করব ডক্টর ইউনূসের পিছনে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্য, তাহলে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকবে, তা নাহলে বাংলাদেশ হেরে যাবে। অনেক ধন্যবাদ বীর থ্যাংক ইউ। মুক্তিযোদ্ধাদেরকে। আর আচ্ছা, আমি ডক্টর আবিদ আমি ভাই কিছু করতে চাইছিলেন। জি আমি আলী ইমাম ভাইয়ের কথার সাথে অ্যাড করতে চাই। আজকে যেহেতু ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কের উপর সেমিনারটা, আপনারা জানেন ইসকন যে এই বাংলাদেশের পতাকার উপর তাদের ওই গেরুয়া পতাকা টাঙাই দিছে, ওইটা ত্রিপুরা কনসুলেটর অফিসে, না 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 চিটাঙে না আপনার ত্রিপুরা কনসুলেটর করছে এটা। আচ্ছা, চিটাঙে যেটা করছে ওইটার বিরুদ্ধে একজন চিটাঙের বিএনপি নেতা একটা কোর্টে কেস করছে। ওইটার প্রতিবাদে ওই লোককে তারেক সাহেব এক্সপেল করছে বিএনপি থেকে। আপনি কোথায় কি বলবেন আর? মানে ওরা ভারতকে নাখুশি করতে চায় না বিএনপি। এটাই তো আজকের টপিক। এই এখন লোকটাকে দরকার হচ্ছে ডক্টর ইউনূস প্রেসিডেন্ট আর বেগম খালেদা জিয়াকে প্রাইম মিনিস্টার করে দেশ চালানো। তারেক বাদ দেন, এটাই হ্যাঁ মাসুম বাচ্চা, ও কিছু হ্যাঁ, বোঝে না। ওরা দুইটা জিনিস পছন্দ করে না বিএনপি। একটা হইছে আপনার ইসলামিক সিস্টেম পছন্দ করে না, আর একটা হইছে ভারতকে খুশি রাখতে চায়। তার হ্যাঁ, মানে এই দুটাই তো বিপ্লবের এগেইনস্টে। এখন যদি আমাকে সময় দেন আরেকটু বলার জন্য, আমরা ভাই শেষ আমি করবো, কন্টিনিউ করব। সংক্ষেপে বলবো। আচ্ছা, এই নেহেরু ডক্ট্রিন বলে একটা শব্দ আছে, অথবা ইন্ডিয়া রাইট ডক্ট্রিন। রাইট। এইটার মূল উদ্দেশ্য হচ্ছে 1947-এ স্বাধীনতা হওয়ার পর, এই ইন্ডিয়া স্বাধীন, বাংলাদেশ পাকিস্তান স্বাধীন হওয়ার পরে নেহেরু একটা স্টেটমেন্ট দিছিল, ওইটাকে নেহেরু ডক্ট্রিন বলে। এটাতে বলা ছিল, নেহেরু বলছে আজকে থেকে এই এই পাক ভারতে যত কান্ট্রি আছে ওরা ওদের স্বাধীনতা রাখতে পারবে, কিন্তু বিজনেস থেকে শুরু করে সবকিছু ডমিনেশন ভারতের কাছে থাকবে। এটা ছিল নেহেরু ডক্ট্রিন। এইটাই হইতেছিল, এইটাই হবেও। এই যে ছাত্ররা যে এই ভারতের আধিপত্যটা যে করে বাংলাদেশে এখন বিপ্লব আনছে, এটাকে আমি বিপ্লব বলতে চাই। এইটা ওদের লং টার্ম প্ল্যানেতে একটা আঘাত করছে, এবং এইটা ওরা ছাড়বে না। ওদের ডক্ট্রিনে আছে, ওদের মূল মন্ত্রেতে আছে যে পুরা বাংলাদেশকে ওদের কন্ট্রোলে রাখবে। উপরে নামটা রাখবে স্বাধীনতা, ভিতরে সবকিছু ওরা চালাবে। সেটাই হাসিনাকে দিয়ে করছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে, ট্রু ট্রু একদম ট্রু ট্রু। হ্যাঁ, এখন এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে। আর আমাদের বাঙালি চরিত্রতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা খুব স্লিপারি স্লোপ ফলো করি। আমরা রাইট। আজকে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগে যোগ দিয়ে, আবার বিএনপি আসলে বিএনপিতে যোগ দেই। এইটা ঠিক ঠিক। তার হ্যাঁ, তার মানে আমাদের মধ্যে প্রিন্সিপালটা খুব স্ট্রংলি কাজ করে না। এইটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আমার এইটা মানে আমাদের মধ্যে শত্রু ঢুকে যাওয়া খুবই ইজি হয়। তো আরেকটা জিনিস, যারা ইয়াং জেনারেশন আছে তারা যাতে সেন্ট্রাল কমিটিতে জানায় দেয় এই এই জিনিসগুলা। এই জ্ঞান হইছে বড় জিনিস। আমরা বাংলাদেশে শুধু আমাদের মধ্যে আমরা খুব খুশি থাকি কিছু করে, কিন্তু ওইটা বহির্বিশ্বে অথবা এটা যাতে ওয়াইডার লেভেলে যায় ওইটা করি না। যেমন আমরা এই যে ইভেন ডক্টর ইউনূস বক্তৃতা দিছে, ওইটা ইংলিশ সাবটাইটেল অথবা সামারি নাই। বিদেশিরা, আমরা বাংলাদেশের ভিতরে সব বাংলা বুঝি, কিন্তু এটা বাইরে গিয়ে যে আমরা শান্তি চাইতেছি ওইটা বাইরের বিশ্ব জানলো না, ইন্ডিয়ার লোকরাও জানলো না।
কথা বুঝছেন? সেই জন্য আমাদেরকে ইংলিশ সাবটাইটেল রাখতে হবে। আমাদেরকে ইংলিশ সাবটাইটেল রাখতে হবে। আমি আরেকটু কন্টিনিউ করব, জি আমি আরেকটু বলবো। জি আর সংক্ষেপে। আচ্ছা, তো আমাদেরকে যেটা করতে হবে, এই স্টাডিজ সেন্টার করতে হবে, ইন্ডিয়া স্টাডিজ সেন্টার। যত ইউনিভার্সিটি আছে সেখানে একটা ডিপার্টমেন্ট থাকবে ইন্ডিয়া স্টাডিজ সেন্টার। সেখানে ইন্ডিয়ার যত প্রভিন্স আছে ওগুলার স্পেসিফিক স্টাডিজ থাকবে, ওগুলোর উপর স্টুডেন্টরা থিসিস করবে, লেকচার দেবে, সেমিনার করবে। তাইলে আমরা শুধু বাংলাদেশকে চিনলাম না, জানলাম না, আমরা ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে কি প্রবলেম হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। যেমন আমি একটা বড় স্টাডি করেছি, প্রায় 20 পৃষ্ঠার মতো টাইপ। ওটা হচ্ছে আসামের বিভিন্ন এই যে 7 জন সিস্টার বলে, ওদের প্রত্যেকটা সিস্টারের উপরে আমি স্টাডি করেছি কি হচ্ছে না হচ্ছে। তাইলে আমরা যদি আমাদের মাথা যদি ওদের মধ্যে ঢুকে দিতে পারি, দিস ইজ এ ওয়ে অফ। আচ্ছা, তো আমার কথা প্রায় শেষ। আরেকটা কথা বলে আমি শেষ করতেছি। ট্রাম্পের কিন্তু যে এফবিআই আর সিআইএ তে ওরা ইন্ডিয়ার লোক ঢুকাইছে। এখন এটা নিয়েও সতর্ক থাকতে হবে। আচ্ছা, এই যে ডক্টর আমি 1 মিনিট একটা শেষ করতেছি, একটা বিষয় 1 মিনিট একটু শেষ করতেছি। এই যে আপনার এখন বাংলাদেশের অবস্থা যেটা চিন্তা করতেছি, ব্যবস্থা যেটা চলছে, সেটা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ আগামী 2025 সালের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে চায় এবং নির্বাচন করে তারা চলে যেতে চায় এই সরকার। এখন দায়িত্বটা কার, এই সরকারের না এই যে যারা বিপ্লব বা বলেন বা সংগ্রাম বলেন বা বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, সেটা তারা যারা করেছে তারা ইয়ে করবে। এখন আমাদের আবিদ ভাই বলছেন যে এটা বিপ্লব। আমি বিপ্লব যদি হয় তাহলে এই যে প্রশ্নগুলি আসছে সেই প্রশ্নগুলি আসতো না। যেমন বিপ্লব যদি হয় তাহলে মির্জা ফখরুল আলমগীর অস্ট্রেলিয়ায় যাইয়া ভারতীয় মিশনে যেত না। বিপ্লব যদি হয় তাহলে তারা অন্যান্য বিএনপির যে সমস্ত লোকগুলি তারা বিএনপির সাথে বসে কমফোর্ট ফিল করতো না। কাজেই বিপ্লব এখানে হয় না। বিপ্লব করার জন্য বা দীর্ঘমেয়াদী পরিবর্তনের ইম্প্যাক্ট ফেলার জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস ডায়লগ উইথ দ্য পিপল, not circle, study circle. Study circle is this is also essential. Study circle এটা আপার লেভেলে বা ইয়ে লেভেলে, কিন্তু পিপলের ভিতরে আলোচনা হতে হবে। যেমন আমাদের মৌলানা ভাসানী করতো ঠুলি বৈঠকের আয়োজন করতে হবে, যে বাংলাদেশটাকে মানুষগুলোকে, গ্রামের মানুষগুলোকে, সাধারণ মানুষগুলোকে এই দায়িত্বটা কারা পালন করবে? যারা ইয়াং, যারা এই আন্দোলন করেছে তারা। এখন তাদের উচিত সংঘবদ্ধ হওয়া, একটা বেসিক একটা ইয়ের উপরে সেটা দাঁড় করানো যে আমরা কি করতে চাই। না হলে তো এগুলি আলোচনায় থেকে যাবে। এগুলি আলটিমেটলি যেভাবে এগুচ্ছে জিনিসগুলো সেভাবে মনে হয় না যে আলটিমেট যেটা আমরা অ্যাচিভ করতে চাই সেটা সম্ভবপর হবে। তবে একটা জিনিস আপনাকে বলে রাখি, তারেক জিয়াকে ভারত কিন্তু বিশ্বাস করে না। তারেক জিয়াকে ভারত ব্যবহার করতে চায়, এটা আমি বারবার বলে দিচ্ছি। ওনাকেও পছন্দ হয়েছে কথাটা, কারণ ভারত সে তারেক জিয়া বৈঠক করেছে দুবাইতে গিয়া সেই পাকিস্তানের দাউদের সাথে, দাউদ এবং মানে তার ছোটা শাকিলের সাথে। এগুলো কিন্তু ভারত জানে। যেদিন পরিবর্তন হয়েছে, হাসিনা ক্ষমতায় আসছে, শেখ হাসিনা, সেদিন সব পত্রিকাতে ভারতের এই তারেক জিয়ার দাউদ ইব্রাহিমের সাথে বৈঠকের খবর বেরিয়েছে। যে ব্যক্তি ভারতের প্রধান শত্রু দাউদ ইব্রাহিমের সাথে বৈঠক করে, সেই ব্যক্তিকে ভারত কোনোদিনই বিশ্বাস করবে না। যেটা করবে সেটা হবে ভারতের স্বার্থে তাকে ব্যবহার করা। এই হচ্ছে আমার শেষ কথা। একবারে শেষ পর্যায়ে নাইমুল ইসলাম যদি কিছু যোগ করতে চান আমরা শেষ করবো। জি, ধন্যবাদ আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমার যে বক্তা যারা শ্রদ্ধেয়, যারা গুরুজন, তারা যেগুলো কথা বললেন সেগুলোর সাথে আমি আরেকটু অ্যাড করবো, যেটা যে স্বাধীনতা 53 বছর বয়সও বা 1971 সালে যে ইতিহাস, আমরা হয়তোবা তখন তার আমরা হইনি, তখন আমরা পরবর্তী আমরা ইতিহাসটা বই পড়ে বা বিভিন্ন ভাবে আমরা জেনেছি আমাদের বাবা দাদাদের মাধ্যমে।
কিন্তু আমরা যদি দেখি যে ভারতের যে আগ্রাসনটা, মানে আমরা বা আমার যে এজ, আমার বয়সের বড় হওয়া বুঝে হওয়ার পর থেকেই দেখতেছি ভারতের আগ্রাসন। সেটা যদি আমি দেখি, আমার ফিলানি হত্যা, আমার বোন ফিলানি হত্যা কিভাবে নির্মম ভাবে কাঁটাতারে ঝুলিয়ে হত্যা করেছিল তখন, এবং লাস্ট আমার ভাই 2019 সালে আবরার ফাহাদ, তার কথা হয়তো আমরা সবাই মনে আছে আমাদের। আবরার ফাহাদকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে। কি কারণে? ভারত বিরোধী না, তিস্তার ফারাক একটা ন্যায্য হিসেবে নিয়ে একটা পোস্ট করার জন্য, ফারাক্কা বাঁধের ইস্যু নিয়ে পোস্ট করার জন্য তাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে। সেই হত্যার তারপরে যে মোদী বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ভারতের এখানে নিয়ে অনেক বিজ্ঞ যারা আছে তারা নিয়ে কথা বলছে। প্রত্যেকটা জায়গায় এজেন্ট থেকে শুরু করে মানে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা আমলাতান্ত্রিক থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে একদম প্রত্যেকটা সেক্টরে খুব সূক্ষ্মভাবে, মানে একটা শাখা পোশাখার মতো ছড়িয়ে আছে। সেটা স্বৈরাচার শেখ হাসিনার মানে তারকেই সহযোগিতা করার জন্য, তার পক্ষে কাজ করার জন্য। এবং সেই শেখ হাসিনা বা ভারতের যে আগ্রাসনটা এই দেশে চলমান ছিল দীর্ঘ 15 বছর, এটাই মানে ভূমিকা, অতুলনীয় ভূমিকা ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আমি একটু বলি যে আহ, আমার যে বিজ্ঞ একজন সে বলল যে স্বৈরাচার হাসিনা যে পতন, এটা শুধুমাত্র আন্দোলনে যে হয়েছে এটা না, বা ছাত্রদের এই বৈষম্যের যারা তাদের ভূমিকায় না। হ্যাঁ, আমি তার সাথে একমত। এটা এই জাস্ট এই জুলাই আগস্টে আন্দোলনের ফলেই যে স্বৈরাচার হাসিনা পতন হয়েছে বিষয়টা এমন না। এখানে প্রত্যেকটা মহলেরই সহযোগিতা ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দলের, তারপরে ছাত্র শ্রমিক জনতা সবার অংশগ্রহণ ছিল। সেই 2000 মানে আপনার যে বিএনপি বলেন থেকে শুরু করে প্রত্যেকটা বিরোধী দল রাজনৈতিক, তাদের প্রতি দমন নিপীড়ন, মানে নির্মম ভাবে দমন নিপীড়ন করছে 15 বছরে। সেই আন্দোলন কিন্তু সে 15 বছর ধরেই করে আসতেছে, হয়তোবা তার ফল এবং তার জোরালো যে মানে একটা প্রতিফলনটা, সেটা এই 2024 জুলাই আগস্টে বের হয়েছে। আর হচ্ছে মানবিক বাংলাদেশের, যদি আমি বলি, মানবিক বাংলাদেশ বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আমি শুধু এইটুকুই বলবো, একটি মানবিক বাংলাদেশ করতে হবে আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ হয়ে, যেখানে সমতা থাকবে, ন্যায্য হিসাব থাকবে, সাম্য, মানবিক সামাজিক সুবিচার থাকবে, সবার সমান অধিকার থাকবে। সেটা আমলাতান্ত্রিক থেকে শুরু করে সকল ক্ষেত্রে মানুষের যে মৌলিক চাহিদা সেটা নিশ্চিত করতে হবে। যে তাহলে আমরা যদি সকলে এইগুলো নিয়ে কাজ করি এবং ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে পারি, তাহলে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। যা বলে আজকে আমার মানে বলা এই পর্যন্ত। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ নাইমাল ইসলাম, বেশ, ডক্টর আবিদ জাহাদ, মনিরুদ্দিন নাসের, আলিম শিকদার এবং ফাহাদ হোসেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ শোনা আমরা যায় না কিছুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে থ্যাংক ধন্যবাদ। ইউ। আমি আসসালামু একটু আলাইকুম। মানে শেয়ার করতে চাই এখানে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রফেসর ডক্টর আবিদ স্যার। উনি অনেক কষ্ট করে অনেক কিছুর বাধা মধ্য থেকে উনি আমাদের সাথে জয়েন করেছেন। সেই সাথে আমাদের ফ্রিডম ফাইটার আমার শ্রদ্ধেয় স্যার আলী ইমাম ভাই, নাসের ভাই এবং আমার ভাই, মানবিক পরিষদের বাংলাদেশের পরিষদের একজন সংগঠন। তো আপনারা সবাই ভালো থাকবেন। এবং সেই সাথে সেলিম ভাই, আপনি হচ্ছেন আমাদের কমিউনিটির একটা রোল মডেল। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনার মাধ্যমে যে আমরা যে কথাগুলো বলতে পারছি, আমরা শেয়ার করছি, এতে করে আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ। এবং আপনি আমাদের কমিটিতে যে পরিমাণ কন্ট্রিবিউট করে যাচ্ছেন, এবং আমরা এই জন্য আমরা অনেক নিজেকে ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।